আসসালামু আলাইকুম। যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ যোদ্ধারা। উত্তর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ভারত মহাসাগরে আরেকটি জাহাজে হুথিদের হামলা। হামাসকে যুদ্ধবিরতিতে রাজি হবার অনুরোধ ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বহিষ্কার শুরু করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং পদত্যাগ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানার আতঙ্কে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই এই পরোয়ানা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছেন তিনি। অন্তত দুজন ইসরায়েলি কর্মকর্তা এই কথা জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজকে। খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিষয়ে উদ্বেগ রয়েছে ইসরায়েল সরকারে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত ও সেনাপ্রধান হারজেই হালিভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আদালত। কর্মকর্তারা জানিয়েছে, রবিবার এই বিষয়ে নিজেদের উদ্বেগের কথা টেলিফোনে জো বাইডেনকে জানিয়েছেন নেতানিয়াহু। ওই টেলিফোন আলাপে জিম্মি মুক্তি, ইরানি মিসাইল হামলা ও গাজায় ত্রাণ সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নেদারল্যান্ডের হেগ শহর ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত 2014 সালে ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য যুদ্ধ অপরাধের বিষয়ে তদন্ত শুরু করে। এতে ইসরায়েলি বাহিনী ও গাজার সশস্ত্র সংগঠনগুলোর যুদ্ধ অপরাধের বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা সেটি তারা নিশ্চিত নন। তবে কিছু বেসরকারি সংস্থা ও আইসিসির কয়েকটি সদস্য দেশের কাছ থেকে চাপে রয়েছে প্রসিকিউটর অফিসের ওপর। নেতানিয়াহু শুক্রবার এক এক্স পোস্টে বলেছেন, আমার নেতৃত্বাধীন ইসরায়েল কখনোই তার আত্মরক্ষার অধিকার খর্ব করে আন্তর্জাতিক আদালতের এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, আমরা বরাবরই প্রকাশ্যে বলেছি, এই পরিস্থিতিতে আইসিসির কোনো এখতিয়ার নেই গ্রেফতারি পরোয়ানা জারির এবং আমরা এই তদন্তকে সমর্থন করি না। যদিও মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই আদালতের এই বিচারকে স্বীকৃতি দেয় না। তবে পরোয়ানা জারি হলে ইসরায়েলি কর্মকর্তারা বিদেশ সফরে গেলেই গ্রেফতারের ঝুঁকিতে থাকবেন। এমনকি ইউরোপের অনেক দেশে সফরে গেলেও তাদের গ্রেফতার করতে পারবে আন্তর্জাতিক আদালত। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হামলা অব্যাহত রয়েছে। সোমবারও কয়েকটি পয়েন্টে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে যোদ্ধারা। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজার আশেপাশের অবৈধ ইহুদি বসতিগুলোতে মিসাইল হামলা চালিয়েছেন তারা। সেদ্রত নিরাম সহ কয়েকটি বসতি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। কুদস ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, মধ্য গাজার আল মাগাজি শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করেছেন তাদের যোদ্ধারা। ড্রোনটি ওই এলাকার ওপর নজরদারি করতে এলে গোলা ছুড়ে সেটিকে ভূপাতিত করা হয়। ফাতা আন্দোলনের সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেড জানিয়েছে, গাজার নেতসারিম এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশ ও তাদের যানবাহনের ওপর হেভি ক্যালিবারের মর্টার হামলা চালানো হয়েছে। এদিকে সোমবার উত্তর ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাসের লেবানন শাখা। দক্ষিণ লেবানন থেকে তারা ইসরায়েলি বাহিনীর ৭৬৯তম ইস্টার্ন ব্রিগেডের হেডকোয়ার্টার লক্ষ্য করে বোমা হামলা চালায়। হামাসের এক বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরায়েলের জিবুর সেনা ক্যাম্প লক্ষ্য করে উপর্যুপরি রকেট হামলা চালানো হয়। গাজা উপত্যকার হাসপাতালে রোগীদের ওপর ইহুদিবাদী বাহিনীর গণহত্যা ও পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এই হামলা করা হয়। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক অনেকগুলো হামলা চালিয়েছে। এই হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের খিরবেত মায়ার সেনাঘাঁটি, ঘাঁটির আর্টিলারি পজিশন, সেনাদের সমাবেশ স্থল, যানবাহন পার্কিং এলাকা। হিজবুল্লাহ আরও জানিয়েছে, সোমবার তারা অধিকৃত ফিলিস্তিনি কাফর চুবা পার্বত্য এলাকার রুয়েইসাত আল আলম সেনাঘাঁটিতে আর্টিলারি হামলা চালিয়েছে। এছাড়া মেতুলা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান রয়েছে এমন একটি ভবনেও হামলা করা হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে,
মেতুলা বসতি লক্ষ্য করে এদিন 3টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়া হয়েছে। হামলার পর স্থানীয় আপার জলিল কাউন্সিল দ্রুততার সাথে পার্শ্ববর্তী সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেয়। খবরে বলা হয়, সোমবারও লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে বেশ কিছু হামলা হয়েছে। এদিন অন্তত 40টি রকেট ও 3টি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়া হয়েছে। ভারত মহাসাগরে আবারও একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠী। সংগঠনটি জানিয়েছে, এমএসসি ওরিয়ন নামের একটি কন্টেইনার শিপে ড্রোন হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। রয়টার্সের খবরে বলা হয়েছে, পর্তুগালের পতাকাবাহী এমএসসি ওরিয়ন জাহাজটি স্পেনের সাইনেস বন্দর থেকে ওমানের সালালা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটির মালিক জোডিয়াক মেরিটাইম নামের একটি প্রতিষ্ঠান। এই জোডিয়াকের মালিকদের একজন ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল অফের। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করার অনুরোধ করলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হবার পর থেকেই লোহিত সাগর, পারস্য উপসাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথিরা। এরপর ইসরায়েলের মিত্র দেশগুলোর জাহাজকেও টার্গেট বানানো হয়। হামলা থামাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট গঠন ও ইয়েমেনে বিমান হামলা চালানো হলেও হুথিদের দমানো যায়নি। হুথিদের হামলার কারণে বেশিরভাগ জাহাজ এখন আফ্রিকা উপকূল হয়ে যাতায়াত করছে, যে কারণে সময় ও অর্থ বেশি খরচ হচ্ছে। এছাড়া ইসরায়েল বাণিজ্যিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এদিন তাদের বাহিনী পর্তুগিজ জাহাজ ছাড়াও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। লোহিত সাগরে অবস্থানরত ওই 2টি যুদ্ধজাহাজে হামলা করা হয়। এর আগে ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা সংস্থা আমরে সোমবার জানিয়েছে, মাল্টার পতাকাবাহী একটি জাহাজে মিসাইল হামলা হয়েছে। জাহাজটি আফ্রিকার দেশ জিবুতি থেকে সৌদি আরবের জেদ্দা নগরীর দিকে যাচ্ছিল। আমরে জানিয়েছে, মাল্টার জাহাজটিতে হামলার কারণ এর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবসায় রয়েছে ইসরায়েলের সাথে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব দ্রুত গ্রহণ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় এই আহ্বান জানান তিনি। ওই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে আলোকপাত করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে হামাসকে যুদ্ধবিরতি বিষয়ক একটি প্রস্তাব পাঠিয়েছিল ইসরায়েল। সেই প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সোমবার কায়রোতে কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচকরা সাক্ষাৎ করেন। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় ব্লিংকেন বলেন, হামাসের সামনে ইসরায়েলের পক্ষ থেকে একটি অসাধারণ ও উদার প্রস্তাব রয়েছে। গাজাবাসী ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বাধা হল হামাস। তাদের সিদ্ধান্ত নিতে হবে এবং তা দ্রুতই নিতে হবে। হামাস সঠিক সিদ্ধান্ত নেবে বলেও এ সময় আশা প্রকাশ করেন ব্লিংকেন। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ওই প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে জিম্মি প্রায় 130 জনের মধ্যে 40 জনকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে গাজার একটি টেকসই বিরতি থাকার কথাও বলা হয়েছে। এই প্রস্তাবটিকে হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবির প্রতি ইসরায়েলের নমনীয়তার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সের একজন কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, কতজন ইসরায়েলের বিপরীতে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের অবস্থানই এখানে প্রধান বাধা। তিনি বলেন, আমরা এখন চুক্তি থেকে খুব বেশি দূরে নই, তবে অতীতেও এমন অবস্থানে এসেছিলাম আমরা। সৌদি আরবে অবস্থানরত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবকে উদার হিসেবে আখ্যায়িত করেছেন। রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেন, কয়েক হাজার ফিলিস্তিনির মুক্তির ও 40 দিন যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এতে। আমি আশা করব হামাস এই চুক্তিতে রাজি হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সবার এখন হামাসকে চুক্তির বিষয়ে চাপ দেওয়া উচিত। আলোচনা ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিক্ষোভ বন্ধের অনুরোধে সাড়া দেননি শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার শুরু করেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনৌচি শফিক এক বিবৃতিতে বলেছেন, বিক্ষোভের উদ্যোক্তা ও শিক্ষা বিভাগের নেতাদের মধ্যে কয়েকদিনের আলোচনা ব্যর্থ হয়েছে। তারা আলোচনার মাধ্যমে বিক্ষোভ বন্ধ করতে এবং ক্যাম্পাসে স্থাপিত তাঁবুগুলো সরাতে ব্যর্থ হয়েছেন। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা যুদ্ধের বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
এ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে গত কয়েকদিন বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালিয়েছে পুলিশ, তবে তাতেও বিক্ষোভ দমানো যায়নি। রয়টার্স জানিয়েছে, সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বেলা 2টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়। এছাড়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের নীতি মেনে চলবে মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলা হয়। যারা সেটি করবে না তাদের বহিষ্কারের হুমকিও দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মুখপাত্র বেন চ্যাং রয়টার্সকে বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার পরবর্তী ধাপ হিসেবে আমরা শিক্ষার্থীদের বহিষ্কার করা শুরু করেছি। ক্যাম্পাসে তাঁবু খাটানোর বিষয়টি আমাদের অনেক ইহুদি শিক্ষার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে এবং পাঠদান ও পড়াশোনায় বিঘ্ন ঘটাচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনৌজি শফিক বলেছেন, শিক্ষার্থীদের দাবি মেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলে বিনিয়োগ বন্ধ করবে না। তবে পাশাপাশি তিনি গাজা উপত্যকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের প্রস্তাব দেন। তবে বিক্ষোভকারীরা বলেছে, তারা ম্যানহাটনের ক্যাম্পাসের তাঁবুগুলো সরাবে না। তাদের 3টি দাবি: ইসরায়েলের শিক্ষা খাতে বিনিয়োগ বন্ধ করা, বিশ্ববিদ্যালয়ের সব আর্থিক কাজে স্বচ্ছতা আনা এবং বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের শাস্তি বাতিল করতে হবে। শিক্ষার্থীদের একটি সংগঠনের এক নেতা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যেভাবে ভয়ভীতি দেখানোর কৌশল নিয়েছে, গাজার 34,000 ফিলিস্তিনের মৃত্যুর তুলনায় তা কিছুই নয়। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস থেকে সরে যাব না। আমাদের জোর করেও সরানো যাবে না। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।